বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের অফলাইনের যে ক্লাসগুলো নিচ্ছিলাম এইচএসসি 28 ব্যাচের ফার্স্ট ইয়ারের, সেই ক্লাসগুলোতে মূলত আমরা পড়াচ্ছিলাম অবস্থান ভেক্টর। তো আমরা কিভাবে আসলে স্টুডেন্টদেরকে ফিল দিয়ে দিয়ে অবস্থান ভেক্টরটা শেখাচ্ছিলাম, তারই ছোট্ট একটা ডেমো আজকে আমরা অনলাইনে পাবলিশ করছি। তো অবস্থান ভেক্টর জানতে গেলে আমাদের শুরুতে যে জিনিসটা জানতে হবে সেটা হলো রেফারেন্স ফ্রেম, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? আমি আমার মাথার উপরে লিখে রাখছি যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো একটা বিন্দু বা বস্তুর অবস্থানকে সুনির্দিষ্ট করা হয় তাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এই বইয়ের গদবাঁধা কিছু কথায় না না দেখে, এখানে না তাকিয়ে আমরা একটু এখানে তাকাই। দেখেন, এই যে একটা গাছ আছে, এই গাছ থেকে ধরে নেন আমাদের যে স্পাইডারম্যান, সেই স্পাইডারম্যান গাছ থেকে ঠিক উত্তর দিকে 500 মিটার দূরে আছে। তাহলে এই গাছের সাপেক্ষে এই স্পাইডারম্যানের অবস্থানটা আমরা সুনির্দিষ্ট করছি যে গাছ থেকে উত্তর দিকে 500 মিটার। তাহলে এই যে এখানে গাছটাকেই বলা হবে এই স্পাইডারম্যানের জন্য রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যার সাহায্যে বা যে দৃঢ় বস্তুর সাহায্যে কোনো একটা বিন্দু বা বস্তুর অবস্থানকে আমরা একদম স্পেসিফাই করে ফেলবো, সুনির্দিষ্ট করে ফেলবো, তাকে আমরা বলব প্রসঙ্গ কাঠামো। তাহলে আশা করি এতটুকু বোঝাইতে পারছি। এবার ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। তো প্রসঙ্গ কাঠামো একমাত্রিক হইতে পারে, দ্বিমাত্রিক হইতে পারে, ত্রিমাত্রিক হইতে পারে। আমরা ডিরেক্ট ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে যাব। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দেখতে অনেকটা এই যে ঘরের কোণের মতো। আপনারা তাকাবেন প্লিজ। এই যে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দেখতে অনেকটা ঘরের কোণের মতো। এখানে 3টে অ্যাক্সিস থাকবে, যথাক্রমে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এবং একটা করে অক্ষের 2টা করে সাইড থাকে। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখছি, একটা এক্স অক্ষের পজিটিভ সাইড থাকে, একটা এক্স অক্ষের নেগেটিভ। ওয়াই অক্ষের পজিটিভ, ওয়াই অক্ষের নেগেটিভ। বাট এখানেও এক্স অক্ষ ওয়াই অক্ষের পজিটিভ নেগেটিভ 2টা করে সাইড থাকবে। বাট এইখানে আমরা নেগেটিভ সাইডগুলোকে এখানে বানাই নাই। অর্থাৎ বিষয়টা বোঝেন ভালো মতন, তাহলেই বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি হইতেছে। ধরেন এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এক্স অক্ষের পজিটিভ সাইড এটা, যেটা আমি এখানে ভালো মতন ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। এক্স অক্ষের নেগেটিভ সাইড এই দিকে আছে, ওয়াই অক্ষের পজিটিভ সাইড এটা, তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ সাইড এই দিকে আছে। তাহলে জেড অক্ষের পজিটিভ সাইড এটা যদি হয় তাহলে জেড অক্ষের নেগেটিভ সাইড ঠিক নিচের দিকে আছে। একটা করে অক্ষের 2টা করে সাইড আছে। এবং একটু মনে রাখবো আমরা সবাই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড অক্ষকে নির্দেশকারী আয়ত একক ভেক্টর সমূহ যথাক্রমে আই, জে, কে। অর্থাৎ এখানে আমরা এক্স অক্ষকে প্রকাশ করব আই ক্যাপ দ্বারা, ওয়াই অক্ষকে প্রকাশ করব জে ক্যাপ দ্বারা এবং জেড অক্ষকে প্রকাশ করব কে ক্যাপ দ্বারা। এবার আমরা আসবো অবস্থান ভেক্টরে। তো ধরেন এইটাই আমাদের রেফারেন্স ফ্রেম এবং এটাই হলো সেই রেফারেন্স ফ্রেমের মূল বিন্দু। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার যে কাঠামো, প্রসঙ্গ কাঠামো, সেটা দেখতে অবশ্যই আমাদের ঘরের কোণের মতো। দেখেন, এটা কিন্তু ঘরের কোণের মতো। এবং আমি আবারও বলছি, 3টে অ্যাক্সিস থাকবে, এক্স, ওয়াই, জেড। এক্স অক্ষকে প্রকাশ করবো আই ক্যাপ, ওয়াই অক্ষকে জে ক্যাপ এবং জেড অক্ষকে কে ক্যাপ দ্বারা। এবং একটা করে অক্ষের 2টা করে সাইড থাকবে, একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। তো এই প্রসঙ্গ কাঠামোতে আমরা এখানে বসাইলাম এবং এই বিন্দুটাকে আমরা বলছি মূল বিন্দু। এবার দেখা গেল যে এই যে গাছটা যদি এখানে থাকে, তাহলে এই গাছের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুটবল আছে। তো এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে এই ফুটবলটা যেখানে আছে সেই বিন্দুর অবস্থানটা আমরা যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করব। এবং একটু বলে রাখা ভালো শুরুতেই যে আমাদের যে ভেক্টর আছে, আমরা ভেক্টরকে কিন্তু অবশ্যই তীর চিহ্নিত সরলরেখা দ্বারা সূচিত করব। কি দ্বারা সূচিত করব? তীর চিহ্নিত সরলরেখা দ্বারা সূচিত করব, যেখানে সরলরেখাটি দৈর্ঘ্য ভেক্টরটির মান নির্দেশ করবে এবং তীর চিহ্নটি ভেক্টরটির দিক নির্দেশ করবে। ওকে, এতটুকু মনে রাখতে হবে যে সরলরেখাটির দৈর্ঘ্য ভেক্টরটির মান এবং তীর চিহ্নটি ভেক্টরটির দিক নির্দেশ করবে। তাহলে এইটাই হলো একটা ভেক্টর। তাহলে দেখেন, আমরা এবার ফুটবলের অবস্থানটা জানতে চাই। তো আমরা যদি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান, এখানে ফুটবলের অবস্থানটা আমি যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করব, ধরেন এখানে মূল বিন্দু থেকে এই বিন্দুকে বরাবর যোগ করে এখানে একটা ভেক্টর ড্র করে ফেললাম। তাহলে এই ভেক্টরটাই হবে মূলত আমাদের এই যে ফুটবল যেখানে আছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তাহলে ফুটবলটা যেখানে আছে সেই বিন্দুকে নির্দেশ করতেছে এই যে অবস্থান ভেক্টরটা। তাহলে এটাই হলো আমাদের এই ফুটবল যেখানে আছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর আমরা কাকে বলবো? মনে রাখবেন, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় সেই ভেক্টরটাকে আমরা বলি ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই যে আমার হাতে থাকা এই যে যে সবুজ কালারের ভেক্টরটা আমরা দেখাচ্ছি, সেই ভেক্টরটাই মূলত এই বিন্দুটার, অর্থাৎ ফুটবল যে বিন্দুতে আছে সেই বিন্দুটার অবস্থান ভেক্টর। এখন দেখেন তো, এটা যেহেতু একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তো এই ফুটবলের কাছে যেতে গেলে আপনাকে ঠিক কয় অক্ষ বরাবর যেতে হবে একটু ভালো মতন খেয়াল করবেন। দেখেন, ধরেন এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে আপনাকে শুরুতে আসতে হবে এই ফুটবলের কাছে, আপনি ধরেন পৌঁছাইতে চান, বা আমার হাতে থাকা এই স্পাইডারম্যানটা এই ফুটবলের কাছে পৌঁছাইতে চায়, তাহলে তাকে কয় অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতে হবে চিন্তা করেন। শুরুতে আসতে হবে এক্স অক্ষ বরাবর, তারপর যেতে হবে
ওয়াই অক্ষ বরাবর, তারপর উপরের দিকে জেড অক্ষ বরাবর। তাইলে কিন্তু সে ফুটবলটাকে খুঁজে পাবে। তাহলে ফুটবলকে খুঁজে পাওয়ার জন্য তাকে কয় অক্ষ বরাবর ট্রাভেল করতে হবে? 3 অক্ষ বরাবর। তাহলে এই বিন্দুতে আমরা কয়টা স্থানাঙ্ক পাবো? 3টা স্থানাঙ্ক পাবো। ধরেন এক্স অক্ষ বরাবর সে কিছুটা ট্রাভেল করছে, ধরেন 4 ঘর, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, জেড অক্ষ বরাবর 3 ঘর। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ফুটবল যে শূন্য অবস্থান করছে, ত্রিমাত্রিক ব্যবস্থায় অবস্থান করছে, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যদি এক্স অক্ষ বরাবর 4 ঘর অগ্রসর হন, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, জেড অক্ষ বরাবর 3 ঘর, তাহলে 4, 2, 3 হবে এই বিন্দুর স্থানাঙ্ক। আশা করি বসাইতে পারছি। এইবার আমরা এই অবস্থান ভেক্টরটা, অর্থাৎ এই যে অবস্থান ভেক্টরটা দেখলাম, যেটা ফুটবল যে বিন্দুতে অবস্থান করছে সেই বিন্দুর অবস্থান ভেক্টরটা অ্যাকচুয়ালি আমরা খাতার মধ্যে কিভাবে ড্র করব, বা খাতার মধ্যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে ড্র করব, চলেন একটু দেখে ফেলতে চাই। তো আমরা যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে ড্র করব, তখন ড্র করার সময় আমরা অবশ্যই এভাবে ড্র করব। তাহলে প্রসঙ্গ কাঠামোকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রসঙ্গ কাঠামোকে আমরা ঠিক এভাবে ড্র করব। এই যে দেখেন, ঠিক এরকম করে আঁকাইতে হবে। এটা দেখতে অনেকটা ঘরের কোণের মতো। আশা করি বুঝাইতে পারছি। এখন বলতে পারেন যে ভাই এটা থেকে এরকম করে আঁকাইছেন কেন? আপনার হাতেও দেখলাম অন্যরকম, কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্যরকম, এরকম কেন? আসল কথা হইলো যে এইখানে আমরা যে বোর্ডের উপরেই ছবিটা ড্র করছি সেটা হলো দ্বিমাত্রিক বোর্ড বা দ্বিমাত্রিক তল, আর যেটা আমরা ড্র করছি সেটা হলো 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। তো আশা করি এতটুকু বুঝতে পারছি, এই জন্য এরকম জিনিসটা হইতেছে। এবং এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে যদি এটা এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এক্স ওয়াই অক্ষের মাঝখানের কোণ কিন্তু 90 ডিগ্রি, আবার ওয়াই জেড এর মাঝখানের কোণ 90, আবার এক্স জেড এর মাঝখানের কোণ 90, অর্থাৎ প্রত্যেকটা অক্ষ প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি কোণ অবস্থান করবে। তাহলে এখানে যে আমরা ছবি ড্র করছি, এই কোণটা যদিও দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি না, কিন্তু আমরা ধরে নিব এটা 90 ডিগ্রি, এবং এই কোণটাও 90 ডিগ্রি অবশ্যই। এটা কিন্তু মনে রাখতে হবে। আশা করি এতটুকুন বোঝাতে পারছি। ঠিক আছে, এবার চলেন আমরা এখান থেকে পরবর্তী আলাপ আলোচনাতে যাব। তাহলে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে এগুলো পরস্পর লম্ব অবস্থায় আছে, এতটুকু মনে রাখবেন। এবং এটাই হলো আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এটা ধরে নেন ও। এবার ধরেন আমাদের এই যে বিন্দুটা ছিল এইখানে, এই বিন্দুটাতে আমাদের ফুটবলটা ছিল, এই বিন্দুটার নাম আমরা দিলাম পি। এই পি বিন্দুতে আমরা যদি যেতে চাই, ধরেন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ, তাহলে এটাকে আমরা প্রকাশ করবো আই জে কে ক্যাপ দ্বারা, যথাক্রমে আমরা সবাই জানি, একটু আগে আমরা বলে ফেলছি। তাহলে ধরেন আপনাকে এখানে যেতে গেলে শুরুতে কোন অক্ষ বরাবর যেতে হবে? এক্স অক্ষ বরাবর, তারপর ওয়াই অক্ষ বরাবর, তারপর জেড অক্ষ বরাবর। আশা করি বুঝতে পারছি। তো শুরুতে ধরেন আপনি এক্স অক্ষ বরাবর চলে গেছেন, এই যে দিকে এক্স অক্ষ এতটুকু চলে গেছেন, ধরেন এক্স অক্ষ বরাবর চলে গেছেন পি এক্স পরিমাণ, তা থেকে এই বিন্দুকে খুঁজে পাওয়া যাবে? ডেফিনেটলি না। তারপর যাবেন ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর গেছেন ধরেন পি ওয়াই পরিমাণ, তা থেকে খুঁজে পাওয়া যাবে না। এবার উঠতে হবে উপরের দিকে, ধরেন আপনি উপরের দিকে উঠে গেছেন পি জেড পরিমাণ। তাহলে বলেন এবার কিন্তু আপনি এই ফুটবলটাকে খুঁজে পাবেন। ফুটবলকে খুঁজে পাওয়ার জন্য আপনি 3 অক্ষ বরাবর যথাক্রমে পি এক্স, পি ওয়াই এবং পিজেড পরিমাণ দূরত্ব ট্রাভেল করেছেন। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হলো পিএক্স, পিওয়াই, পিজেড। এবার যদি আমি মূল বিন্দু থেকে এটাকে যুক্ত করে দিই, তাহলে এটাই হবে মূলত আমাদের ওই বিন্দুটার অবস্থান ভেক্টর। তাহলে এখানে আমরা যদি ওপি ভেক্টরটা লিখি, ওপি, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো ওপি। তাহলে ওপি সমান কি লেখা যাবে? ওপি সমান লেখা যাবে, আপনি এক্স অক্ষ বরাবর গেছেন কতটুকু? এক্স অক্ষ বরাবর গেছেন পিএক্স, আর এক্স অক্ষকে নির্দেশকারী আয়ত একক ভেক্টর আমরা কি লিখি? আই ক্যাপ। তাহলে আমরা লিখবো পিএক্স আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর গেছেন পি ওয়াই, ওয়াই অক্ষকে নির্দেশ করবো আমরা জে ক্যাপ দ্বারা, জে ক্যাপ প্লাস জেড অক্ষ বরাবর গেছেন পিজেড পরিমাণ, তার আমরা লিখবো পিজেড কে ক্যাপ। জেড অক্ষকে প্রকাশকারী আয়ত একক ভেক্টর হলো কে ক্যাপ। তাহলে পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পিজেড কে ক্যাপ। এটা দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর পি এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই পরিমাণ, জেড অক্ষ বরাবর পিজেড পরিমাণ। আশা করি এতটুকু বোঝাইতে পারছি। ওকে, এবার চলেন আমরা পরবর্তীতে যাব। তো পরবর্তীতে আমরা দেখতে চাই যে ওপি ভেক্টরটার, এই অবস্থান ভেক্টরটার মান কত। পরীক্ষার হলে আপনাকে জিজ্ঞেস করে বসবে যে অবস্থান ভেক্টরটার ভ্যালু অ্যাকচুয়ালি কত। তো এই জিনিসটা ভালো মতন প্রমাণ করানোর জন্য আমি এই ছবিটাকে, আমি এই জিনিসটাকে আরেকটু আপনাদের সামনে ডেমনস্ট্রেট করে দেখাইতে চাই। ধরেন এইখানে পাখিটা অবস্থান করতেছে, এই যে আমাদের কাছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রসঙ্গ কাঠামো আছে, তো এখানে পাখিটা অবস্থান করতেছে। এবার এই পাখিকে যদি খুঁজে পেতে হয়, তাহলে আপনাকে শুরুতে যেতে হবে কোন অক্ষ বরাবর? দেখেন এক্স অক্ষ বরাবর, তারপর কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, তারপর জেড অক্ষ বরাবর উপরের দিকে উঠতে হবে। তারপর এখান থেকে এটা যোগ করে দিলে যেটা পাবো সেটা হবে এই বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা নিয়ে আমি অলরেডি 2বার কথা বলে ফেলছি। ঠিক আছে, এবার এই অবস্থান ভেক্টরটার মান বের করবো আমরা, যে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত, এটার ভ্যালু কত হবে। তো আপনাদেরকে একটু আগে আমি বলছিলাম আমরা ভেক্টরকে তীর চিহ্নিত সরলরেখা দ্বারা প্রকাশ করি, যেখানে সরলরেখাটির দৈর্ঘ্য ভেক্টরটির মানকে ইন্ডিকেট করে, মানকে প্রকাশ করে। তাহলে আমি যদি সামহাও এই অবস্থান ভেক্টরটার দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে অবস্থান ভেক্টরটার দৈর্ঘ্যকেই, এই ভেক্টরটার দৈর্ঘ্যকেই আমি তার মান বলে চালাই দিতে পারবো। তাহলে আমার প্রথম কাজ হবে, প্রাথমিক কাজ হবে যে এই যে সবুজ কালারের যে অবস্থান ভেক্টরটা আছে, যেটা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে নাম দিয়েছি আমরা ওপি, এই ওপির দৈর্ঘ্যটাকে বের করে ফেলা, কারণ এই দৈর্ঘ্য মানেই তার মান। যদি আমি এটা দৈর্ঘ্য বের করতে চাই, আমাকে ছোট্ট করে একটা কাজ করতে হবে, আমাকে এই বিন্দু থেকে এই বিন্দুটা একটু যোগ করে ফেলতে হবে। একটু তাকান,
আমরা একটু এই বিন্দু থেকে এই বিন্দুটাকে অ্যাড করে ফেলবো বা যোগ করে ফেলবো। ওকে, এই বিন্দু থেকে এই বিন্দু থেকে যোগ করে ফেলবো। যদি যোগ করে ফেলি তাহলে কি ঘটনা ঘটবে চলেন একটু দেখাই। এটাকে ধরেন আমি যোগ করে ফেললাম এবং এই বিন্দুর নাম দিলাম এম, এই বিন্দুর নাম হলো এন। ঠিক আছে, তাহলে যখন এটাকে যোগ করব বলেন তো আপনারা এটা কত ডিগ্রি কোণ? এটা হবে 90 ডিগ্রি কোণ। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কেমনে 90 ডিগ্রি হয়? আসেন, এই জায়গাতেই ঝামেলা, এই জায়গাতে অন্যান্য টিচারের সাথে আমাদের ব্যতিক্রম, আমরা আপনাকে ফিল করাবো। একটু দেখেন তো, এখানে তাকান, আপনি কি করছেন? আপনি যে কাজটা করছেন যে ভাইয়া এই পাখিটা যেখানে ছিল সেই পাখিটার একদম গোড়ার পয়েন্ট থেকে আপনি মূল বিন্দুটাকে যোগ করে দিছেন, এটা যোগ করছেন। ফলে দেখেন এই যে বাহু যেটা আছে এইটা, আর এই যে দেখতে পাচ্ছেন এই বাহুটা, তাহলে এইটা আর এইটা, এই দুটার মাঝখানের কোণ কত ডিগ্রি দেখেন তো? এই দুটার মাঝখানের কোণ ডেফিনেটলি 90 ডিগ্রি। আমি কিন্তু এই কোণটার কথাই বলতেছিলাম, দেখেন ছবিতে এই যে এই কোণটা, এই যে যেটা লম্বা অবস্থায় আছে সেটা, আর এই পাদদেশ থেকে এই একদম পাদবিন্দু থেকে এই পয়েন্টের ঠিক মূল বিন্দুটাকে যোগ করার পর যে বাহুটা পাইছি সেটার মাঝখানের কোণ হবে 90 ডিগ্রি, যেটা আমরা এই 3D অ্যানালাইসিসের মাধ্যমে খুব সুন্দর করে বুঝতে পারতেছি। আশা করি বুঝতে পারছি। এবার বলেন তো, এইখানে আমি তো এটা লম্ব টানাইছিলাম তাই না? এই যে এটা তো লম্ব দেখেন, তাহলে এটাও তো লম্ব, তাহলে এটাও কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। ফলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাকান সবাই ভালো মতন, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে এবং এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে, কারণ এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমাদের ছবিতে আমরা বলতেছি এই যে লম্ব টানানোর ফলে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, ফলে এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে আর একটা সমকোণী ত্রিভুজ। এবার একটু বলেন তো আপনারা, আমরা বের করতে চাই ওপি এর দৈর্ঘ্য। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজ ওপিএন এ একটু তাকাবেন প্লিজ, ত্রিভুজ ওপিএন, ওপিএন এ, তাহলে ত্রিভুজ ওপিএন এ বলেন তো এই ওপি বাহুটা কি আসলে অতিভুজ না? ওপিটা কিন্তু আসলে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? ওপি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইখানে এইটা কিন্তু একটা বাহু, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। যদিও আসলে আমরা জানি না আসলে সূক্ষ্মকোণ ছাড়া লম্ব ভূমি বলা যাচ্ছে না, বাট একটা লম্ব একটা ভূমি তো অবশ্যই। তাহলে বলেন অতিভুজ সমান কি লেখা যাবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ পিএন স্কোয়ার প্লাস ওএন স্কোয়ার, পিএন স্কোয়ার প্লাস ওএন স্কোয়ার। এখন দেখেন এই পিএন এর মান কিন্তু আপনি জানেন যে পিএন এর মান হচ্ছে পিজেড পরিমাণ, পিএন এর মান হচ্ছে পিজেড পরিমাণ। আপনি কিন্তু এটা জানেন, খালি জানেন না ওএন এর মান। যদি আপনি ওএন এর মান বের করতে পারেন তাহলে ওএন এর মান বের করে এখানে বসাই দিলেই কিন্তু আপনি ওপি এর দৈর্ঘ্য পেয়ে যাবেন, যেটা হবে ওপি ভেক্টরের ভ্যালু। আশা করি বুঝাইতে পারছি। এইবার দেখেন তো এখানে ওএন যখন বের করবো, ভাইয়া তাকান তো, এই যে ওএনটা হলো এই যে এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা, নিচের বাহুটা। এখন বলেন তো এইটা আমরা আপাতত ধরে নিচ্ছি এর যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি। তাহলে বলেন তো এই বড় সমকোণী ত্রিভুজের যেটা হবে ভূমি, আই রিপিট, এই বড় সমকোণী ত্রিভুজের যেটা হবে ভূমি সেটা হবে এই শুয়ে থাকা ছোট সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাই না? দেখেন তো, দেখেন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আই রিপিট, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা ভূমি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা অতিভুজ। একটু ছবিতে দেখলে বিষয়টা এরকম যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা ভূমি হলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটাই হচ্ছে অতিভুজ। তাহলে আপনি যদি এই সমকোণী ত্রিভুজের এটা হলো সমকোণ, যদি অতিভুজ ওএন বের করতে পারেন তাহলে সেটাকে আপনি এই সমকোণী ত্রিভুজ ওপিএন এর ভূমি বলে চালাই দিতে পারবেন। তাহলে আমরা এখন পরের ত্রিভুজটুকু নিয়ে কাজ করব। আমরা এখন কাজ করব ত্রিভুজ ও এম এন এ। দেখেন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আমরা এই সমকোণী ত্রিভুজের কথা বলছিলাম, ত্রিভুজ ও এম এন, ও এম এন, এটা। ওকে, তাহলে বলেন ত্রিভুজ ও এম এন এ, বলেন দেখি আমরা কি বলতে পারবো? অতিভুজ ওএন, ওএন স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব কত? লম্ব হচ্ছে ওএম, ওএম স্কোয়ার প্লাস কত? এম এন স্কোয়ার। ওকে, এবার আপনারা একটু তাকান তো, দেখেন ওএন স্কোয়ার সমান কত পাইছি আমরা? ওএম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার। তাহলে এই যে ওএন স্কোয়ারের যে মানটা পাইছি এটাকে আমরা এখানে নিয়ে যে ইনপুট দিয়ে দিব। তাহলে ওপি স্কোয়ার সমান কি লেখা যাবে? ওপি স্কোয়ার সমান হবে পিএন স্কোয়ার প্লাস ওএন স্কোয়ার সমান কি লেখা যাবে? ও এম স্কোয়ার, ও এম স্কোয়ার, তারপর লেখা যাবে প্লাস এম এন স্কোয়ার। এবার দেখেন এইখান থেকে ওপি এর ভ্যালু কত আসবে? তাহলে পিএন এর মান কত? পিএন এর মান হলো পিজেড। দেখেন পিএন এর মান হচ্ছে পিজেড, সো পিজেড তার উপর স্কোয়ার, প্লাস ওএম এর মান কত? ওএম এর মান হচ্ছে পিএক্স, পিএক্স তার উপর স্কোয়ার, প্লাস এমএন এর মান কত? এমএন এর মান হচ্ছে পিওয়াই তার উপরে স্কোয়ার। তাহলে আমি যখন এগুলো একটু সাজায় গুছাই লিখবো এবং এই পাশের স্কোয়ারকে এই পাশে এনে দিব তাহলে রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার আমি লিখতে পারবো পিএক্স স্কোয়ার, এটাকে আগে লিখলাম, প্লাস পিওয়াই স্কোয়ার, তারপর এটা, তারপর পি জেড স্কোয়ার। এবার একটু তাকান তো ভাইয়া, ভালো মতন করে একটু তাকান। দেখেন এই জায়গাতে আমরা যে ভেক্টরটা লিখছিলাম সেই ভেক্টরটা কত ছিল? সেই ভেক্টরটা ছিল পিএক্স আই ক্যাপ প্লাস পিওয়াই জে ক্যাপ প্লাস পিজেড কে ক্যাপ। তাহলে তার ভ্যালু বের করার জন্য আমি কি ইউজ করতেছি? রুট ওভার বিএক্স স্কোয়ার
প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তাহলে বলেন এখন এখন আপনারা নিশ্চয়ই প্যাটার্নটা ধরতে পারছেন যে অ্যাকচুয়ালি কোন একটা অবস্থান ভেক্টরের ভ্যালু কিভাবে বের করতে হবে। তাহলে কি করতে হবে, আপনার যে আই যে কে এর সহগগুলা কোএফিসিয়েন্টগুলো দেওয়া থাকবে, সেই কোএফিসিয়েন্টগুলোকে বর্গ করে যোগ করে দিয়ে তার উপরে রুট করে দিলেই আপনি ওই অবস্থান ভেক্টরটার ভ্যালু বের করতে পারবেন। তাহলে আশা করি এতটুকু বুঝাইতে পারছি, এবং এই জায়গা থেকে বেশ কিছু কোয়েশ্চেন পরীক্ষায় আসে, আশা করি বুঝতে পারছি। চলেন দেখি, আমরা ছোট্ট করে একটা কোশ্চেন দেখে ফেলতে চাই। দেখেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের 18-19 সেশনে এই প্রশ্নটা এসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস -4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ভেক্টরটির মান কত। তাহলে আমরা যদি এই ভেক্টরটার ভ্যালু বের করতে চাই, তাহলে দেখেন তো আমরা এই ভেক্টরটার ভ্যালু কেমনে বের করতে পারবো। আমরা যদি বলি ভেক্টরটার মান, তাহলে মান মানে কি, একটু আগে শিখছেন, রুট ওভার 3 স্কোয়ার প্লাস এখানে কত আছে -4 এর উপরে স্কোয়ার দিবেন, -4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ওকে, ডান। এখানে কিন্তু মাইনাস থাকুক প্লাস থাকুক, এখানে কিন্তু সবসময় প্লাস আসবে, কারণ একটু আগে প্রুফে আপনি দেখছেন এই প্লাসগুলো হলো এই যে অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই প্লাস। সো এখানে অলওয়েজ প্লাস, আর এখানে মাইনাসের উপরে স্কোয়ার আসবে। তাহলে বলেন দেখি কত আসবে। এখানে আসবে 16, 144 আর 9 আর 16, 25, 144 প্লাস 25, তাহলে অ্যান্সার আসবে 169, √ 169 মানে 13। তাহলে অ্যান্সার হবে 13 একক। তাহলে আশা করি এতটুকু বুঝাইতে পারছি, অ্যান্সার হবে 13 ইউনিট। আশা করি এতটুকুন ক্লিয়ার। তাহলে এরকম প্রশ্ন আসলে আমি আশাবাদী আপনারা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবেন। ঢাকা বোর্ডের এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন কিনা দেখেন, ঢাকা বোর্ডের এই প্রশ্নটা অ্যান্সার করতে পারার কথা, কিন্তু এখানে একটা চমৎকার প্রশ্ন দিয়ে দিছে, বলছে এক্সজেড সমতলে এই যে ভেক্টরটা আছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরটার দৈর্ঘ্য কত একক এক্সজেড সমতলে। এবার আসেন, এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন, একটু ছোট্ট করে একটু বেসিক দিলে আপনি অ্যান্সার করতে পারবেন। চলেন আপনাকে একটু বোঝাই যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হতেছে। দেখেন, এখানে একটু তাকাবেন প্লিজ, এই যে 16টা দেখি। দেখেন, এখানে অক্ষ দেখা যাচ্ছে, এই যে এক্সিস, এই এক্সিসটাকে আমরা বলতেছিলাম এক্স অক্ষ, এটাকে বলতেছিলাম ওয়াই অক্ষ, এটাকে বলতেছিলাম জেড অক্ষ। তাহলে আপনারা দেখেন, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুটো অক্ষকে নিয়ে একটা তল তৈরি, এটা একটা তল তৈরি হচ্ছে। এই তলে দেখেন তো, এই যে তল যেটা আপনি দেখতে পাচ্ছেন, লুক অ্যাট দিস, এই তলটার একদিকে আছে যথাক্রমে এক্স অক্ষ, একদিকে আছে ওয়াই অক্ষ। তাহলে এই যে তল, এই তলটার নাম কি তল, এক্স ওয়াই তল। এই তলটার নাম হচ্ছে এক্স ওয়াই তল। এবার বলেন তো এই তলটা আসলে কোন কোন অক্ষের সমন্বয়ে তৈরি। দেখেন, এই তলের একদিকে আছে এক্স অক্ষ, একদিকে আছে জেড অক্ষ, তাহলে এই তলটা হচ্ছে এক্স জেড তল। এখন বলেন এই তলটা আপনারা ফিল করে বলেন, এই তলটা আসলে কোন তল। এই তলের একদিকে আছে ওয়াই অক্ষ, একদিকে আছে জেড অক্ষ, সো এই তলটা হচ্ছে ওয়াই জেড তল। এখন বলেন তো, এই যে একটা দিয়ে আপনাকে বোঝাই দিই, তাহলে বলেন এই যে এক্স ওয়াই তলের, লুক এট দিস, এক্স জেড তলের এইদিকে এক্স অক্ষ, এদিকে জেড অক্ষ, তাহলে এক্স জেড তলের যে কোনো বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত হবে বলেন তো। এই তলের যে কোনো একটা পয়েন্টে, ধরেন এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট বা যে কোনো একটা পয়েন্ট, এই যে কোনো একটা পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত হবে, ডেফিনেটলি ওয়াই এর ভ্যালু 0 হবে। ভাই বলেন তো, ওয়াই পাইতে গেলে তো আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে, আপনি এখানে তলের উপরে দাঁড়ায় আছেন, তাহলে এদিকে ওয়াই এর কোনো ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এক্স জেড তলের যে কোনো বিন্দুতে ওয়াই এর মান হবে 0। তাহলে বলেন তো, আমি যদি এবার বলি এই তলটা কোন তল, এই তলের একদিকে আছে এক্স অক্ষ, একদিকে ওয়াই অক্ষ, তাহলে এই তলটা হচ্ছে, এই যে এইটার কথা বলতেছিলাম, এই তলটা হচ্ছে এক্স ওয়াই তল। তাহলে বলেন এক্স ওয়াই তলের যে কোনো বিন্দুতে, ধরেন এই মানুষটা এখানে দাঁড়ায় আছে, এই যে এখানে দাঁড়ায় আছে, এর পা এখানে আছে, এটাই তো এক্স ওয়াই তলের উপরে তার পাটা আছে, তাহলে এক্স ওয়াই তলের যে কোনো বিন্দুতে কার মান 0 হবে, জেড এর মান 0 হবে, কারণ জেড পাইতে গেলে তো আপনাকে উপরের দিকে যাইতে হবে। এদিকে গেলে ধরেন এদিকে উপরের দিকে উঠলেন, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, তাইলে না জেড এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে এই তলের যে কোনো বিন্দুতে জেড এর মান কত হবে, 0। তাহলে এক্স ওয়াই তলের যে কোনো পয়েন্টে জেড এর ভ্যালু 0, এক্স জেড তলের যে কোনো বিন্দুতে ওয়াই এর ভ্যালু 0। তাহলে বলেন এখানে, তাহলে ওয়াই জেড তলের যে কোনো বিন্দুতে এক্স এর ভ্যালু হবে 0, এই তলের যে কোনো বিন্দুতে এক্স এর ভ্যালু 0 হবে। তাহলে আশা করি এতটুকুন বসাইতে পারছি। তাহলে এবার বলেন তো আপনারা, তাই যদি হয় তাহলে এখানে আমাদের পরের কোশ্চেনটা আমরা যদি অ্যান্সার করি, এক্সজেড সমতলের 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের দৈর্ঘ্য কত হবে এক্সজেড সমতলে। তাহলে ওয়াই এর কোনো ভ্যালু থাকবে না, ওয়াই এর ভ্যালু হবে 0। তাহলে বলেন অ্যান্সার কত আসবে, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে বলেন অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 5 একক। তাহলে অ্যান্সার আসবে 5। তাহলে এই যে অবস্থান ভেক্টর রিলেটেড এই প্রশ্নগুলা পরীক্ষাতে আসতে পারে। তো আমরা খুব চমৎকার করে আপনাদেরকে আজকে অবস্থান ভেক্টরের A to Z বেসিক প্রুফ এবং এখান থেকে দুটো ম্যাথ প্র্যাকটিস করাইলাম। ধন্যবাদ সবাইকে।